আসসালামু আলাইকুম। আজকের লাইভে সবাইকে স্বাগতম। আমরা প্রাণবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ে ঘাস ফড়িং নিয়ে কথা বলছিলাম। মাশাআল্লাহ, ইতিমধ্যে দুইটা ক্লাস গিয়েছে। প্রথম ক্লাসে আমরা ঘাস ফড়িং এর বাহ্যিক গঠন নিয়ে কথা বলেছি। দ্বিতীয় ক্লাসে আমরা ঘাস ফড়িং এর অভ্যন্তরীণ গঠনের পৌষ্টিকতন্ত্র এবং রেশনতন্ত্র নিয়ে কথা বলেছি। আজকে আমরা শ্বসনতন্ত্র এবং সম্বহনতন্ত্র নিয়ে কথা বলবো। আগামী ক্লাসে ইনশাআল্লাহ ঘাস ফড়িং এর সুখের গঠন এবং প্রজননতন্ত্র পড়ার অধ্যায়টা শেষ হয়ে যাবে। অর্থাৎ 13 তারিখ রোড ম্যাপ অনুযায়ী আমাদের এটা শেষ হয়ে যাচ্ছে। তার মধ্যে দিয়ে ফার্স্ট ইয়ারে 12টা অধ্যায় মার্শাল্লাহ একদম খুব গোছানো শেষ হলো। তোমাদের কাছে শীট সহ সব দিয়ে দিয়েছি আমরা। আর 15 তারিখ 12 অধ্যায়ের উপর একটা 100 নম্বর পরীক্ষা হওয়ার কথা, সেই পরীক্ষা যথারীতি হয়ে যাবে ইনশাআল্লাহ। আর 16 তারিখ যে সেকেন্ড ইয়ার যেহেতু শুরু হয়ে যাবে ওই দিন থেকে, তো এসে প্রথম 20 মিনিট একটু আমরা আনুষ্ঠানিকতার সময় নিব। সারা বছরে যারা পরীক্ষা দিয়েছে তাদের পুরস্কারের বিষয়গুলো দিয়ে দিব। আর 15 তারিখ যারা পরীক্ষা দিবে তাদের পুরস্কারের বিষয়টা কি করে দিব। আর আমাদের অ্যাপটা এখন আরও গুছানো আরও সমৃদ্ধ হয়ে আনছি আমরা। তোমরা 16 তারিখ থেকে অ্যাপ প্লে স্টোরে পাবা ইনশাল্লাহ। তাহলে অ্যাপসটা একটু বুঝাই দিব। এখানে সব কিছু জিনিসপাতি দিয়ে আছে, সেটা বুঝিয়ে দিয়ে সেকেন্ড ইয়ার হিসাবে আমাদের পক্ষ থেকে কিছু প্রতিজ্ঞা করা হবে। ঠিক আছে, তো তোমরাও কিছু প্রতিজ্ঞা করবা। সেখানে একটা হচ্ছে যে অধ্যায় শেষ হলে পরীক্ষা নিয়ে ফেলার একটা ইচ্ছা আমাদের থাকবে, সেটা তোমরাও সহ মিলে বাস্তবায়ন করবো আমরা। দ্বিতীয় হচ্ছে যে আমরা এক অধ্যায়তে যদি ক্লাস 4টা লাগে প্রয়োজনে, সেখানে 5টা নিয়ে ক্লাসের পরে ক্লাসে মুখস্থ করানোর ক্ষেত্রে একটু মনোযোগ দেবো ইনশাআল্লাহ। কেমন? অর্থাৎ একটা ক্লাস বাঁচানোর জন্য অনেক সময় দেখা যায় পুরো অধ্যায়টা নষ্ট হয়ে যায়। এটা যাতে না হয় সেই প্রসেসটা আমাদের থাকবে। আর এখন থেকে শীটের মধ্যে তোমাদের নিজেরা লেখার জন্য কিছু জিনিস থাকবে, যেটা ঘাস ফড়িংয়ে তোমরা দেখতে পাচ্ছ, কারণ তোমাদেরকে ইনভলভ করা হবে। নাহলে দেখা যায় যে তোমরা শুনতেছো বাসায় গিয়ে ভুলে যাচ্ছ। কেমন? সেটা আর জ্ঞান অনুধাবন আমরা এর ভিতরে পড়াই ফেলি, হয়তো আনুষ্ঠানিকভাবে অনেকে পারে না। এই জন্য আমরা এখন থেকে সেটার মধ্যে জ্ঞান অনুধাবন আলাদা কি করে দিব। জ্ঞান কোনটা, অনুধাবন কোনটা, প্রয়োগ কোনটা প্রায় সময় লিখতেছি আমরা, কিন্তু জ্ঞান অনুধাবনটা আমরা একটু ঠিক করে দেব। তো যাই হোক, আর সাথে একটা রুটিন প্রকাশ করে দিব। 12টা অধ্যায় সেকেন্ড ইয়ারে যে হবে তার সাথে ফার্স্ট ইয়ারে হয়ে যাওয়া 12টা অধ্যায় পরীক্ষা জুড়ে দিব আমরা, যাতে তারা রিভাইসের মধ্য দিয়ে থাকে। কথা ঠিক আছে কিনা বলো? অর্থাৎ ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ার একটা অধ্যায় শেষ হলে তার সাথে ফার্স্ট ইয়ার শেষ একটা অধ্যায় যুক্ত হয়ে যাবে। যুক্ত হয়ে গেলে একটু রিভাইসের মধ্যে থাকবে সেটা। তা আমাদের রোড ম্যাপ থাকবে ডিসেম্বরের 30 তারিখ ইনশাল্লাহ। এই বছরে যদি অ্যাক্সিডেন্টালি কিছু হয়, বন্যা টন্যা বেশি হয়, জানুয়ারি রিজার্ভ আমাদের জন্য, সর্বোচ্চ জানুয়ারি যাবে, এর বেশি যাবে না ইনশাল্লাহ। ঠিক আছে, তো যাই হোক আমরা আলোচনা শুরু করি। কথা বলিও না, ওটা বন্ধ করে দাও, বাইরে থেকে আওয়াজ আসতেছে। আর এটা একটা কথা ছিল, ফর্মগুলো জমা দিয়ে দিও প্লিজ। অনেকে জমা দেওয়া নাই, এসে বলে যে আমি শুনে নাই, অনেকবার কল দিলেও বলে যে আমি মনে নাই। ছোটো বাচ্চার মতো করি না, তোমরা মেসিওট অনেক বড় হয়েছো, ফর্মগুলো জমা দিয়ে দিও। আর যারা মিস করছো তাদের জন্য, তাদের সাথে আমাদের কথা হয়েছে, শুক্রবারে 4টা থেকে 6টা আমাকে আবার একটা নিতে হচ্ছে। মিস করো তোমরা, কষ্ট হয় আমার। ঠিক আছে, তো একটা সেমিনার নেব। আর শুক্রবারে রাত 8টা ইনশাল্লাহ একটা অনলাইন সেমিনার আছে, তোমরা অংশগ্রহণ করবা। তোমাদের বাবা মা যাকেই কমফোর্ট ফিল করা তাকে সাথে রাখবা। কথা ঠিক আছে, তাকে সাথে রাখবা, তাকে যাতে আমরা কী করতে পারি জিনিসটা বুঝাইতে পারি। আর অফিসে বই চলে আসছে, ফর্ম জমা দিয়ে বইগুলো নিয়ে ফেলবা। 4টা বই খুব সুন্দর করে গোছানো। এবং শুক্রবারে আমরা রুটিন প্রকাশ করে দিব। এই 1000 প্রশ্ন আমরা কয়টা ক্লাসে কীভাবে প্র্যাকটিস করব, এটা রুটিন প্রকাশ করে দিব। তোমরা সেভাবে আমাদের সাথে থাকবা। এখন পড়ালেখায় চলে যায়, আর নয় বেশি কথা। ঘাস ফড়িং এর শ্বসনতন্ত্র মুখে মুখে মুখস্থ হয়ে যেতে হবে ইনশাআল্লাহ। শ্বসনতন্ত্র, যার অপর নাম রেসপিরেটরি সিস্টেম। রেসপিরেটরি সিস্টেম বা শ্বসনতন্ত্র। প্লিজ কথা বলিও না, একটু কথা বন্ধ রাখতে হবে, কথা বলিও না। রেসপিরেটরি সিস্টেম বা শ্বসনতন্ত্র তোমরা নিশ্চয়ই জানো। ঘাস ফড়িং এর শ্বাসরন্ধ্র থাকে কয় জোড়া? তুমি যাকে শ্বাসরন্ধ্র বলো তাকে ইংরেজিতে কি বলো অনেকে জানে না, মনে হয় অ্যাসপাইরাকাল। কি কাল? অ্যাসপাইরাকাল বা শ্বাসরন্ধ্র তাকে 10 জোড়া জানো, আমি তো রিভাইজ দিচ্ছি। তার 2 জোড়া থাকে বক্ষে, আর 8 জোড়া থাকে উদরে। কেমন? তবে আজকে একটা নতুন কথা জানো, এই 10 জোড়ার প্রথম দিকের 4 জোড়া, শ্বাস গ্রহণে অংশগ্রহণ করবে, নিশ্চয়ই বুঝে গেছো। আর শেষ দিকের 6 জোড়া কোথায় অংশগ্রহণ করবে, নিশ্চয়ই বুঝে গেছো, ত্যাগে অংশগ্রহণ করবে। কেমন? এই কথাটা অ্যাড করে নিলাম। এখন আমরা
এখান থেকে দুইটা সৃজনশীল প্রশ্ন পেতে পারি। ঘাস ফড়িংয়ের শ্বসনতন্ত্র ব্যাখ্যা করো, অথবা ঘাস ফড়িংয়ের শ্বাস প্রশ্বাস কীভাবে হয় ব্যাখ্যা করো। একটু মনোযোগ দে, বুঝাইতে সর্বোচ্চ 5 মিনিট লাগবে ভাই, কিন্তু পড়া গুছাইতে একটু সময় লাগবে। এই জন্য একটু মনোযোগ দাও প্লিজ। কেমন? আগে আমি একে দেখাই, তারপর তোমরা আঁকবা। ওদিকে দেখিয়ে না পারলা ওজুল আমরা বলো অ্যাসপাইরেকাল, মুখকে বলতে হবে অ্যাসপাইরেকাল বা শ্বাসরন্ধ্র। অ্যাসপাইরেকাল বা, তার মধ্যে একটা ফেরিট্রিম পর্দা থাকে। কি পর্দা? ফেরিট্রিম পর্দা শাকন হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? ধুলাবালি প্রবেশ করতে দেয় না কে? পেরিট্রিম পর্দা। পেরিট্রিম পর্দা কোথায় থাকে? শ্বাসরন্ধ্রে। শ্বাসরন্ধ্র কোথায় থাকে? শ্বসনতন্ত্রে। শ্বসনতন্ত্র কোথায় থাকে? ঘাস ফড়িংয়ে। থ্যাংক ইউ। এরপরে যেটা থাকবে তার নাম এট্রিয়াম। কিট্রিয়াম। তাহলে অ্যাসপাইরেকালের পরে কি? এট্রিয়াম। তারপরে যেটা, সেটার নাম ট্রাকিয়া না নকিয়া? এই ট্রাকিয়ার 3টে স্তর। আমার সাথে বলো, এপিডার্মিস নির্মিত ভিত্তিঝিল্লি। এপিডার্মিস নির্মিত, এপিডার্মিস নির্মিত ভিত্তিঝিল্লি। এবার বলো, বহুভুজাকার কোষে নির্মিত, বহুভুজাকার কোষে নির্মিত এপিথেলিয়াম। বহুভুজাকার কোষে নির্মিত এপিথেলিয়াম। বহুভুজাকার কোষে নির্মিত এপিথেলিয়াম। এপিডার্মিস নির্মিত ভিত্তিঝিল্লি। বহুভুজাকার কোষে নির্মিত এপিথেলিয়াম। পরীক্ষার হলে গোলানো যাবে না। কোনটা কি নির্মিত? অলরেডি গোলানো শুরু করছে। এপিডার্মিস নির্মিত ভিত্তিঝিল্লি, বহুভুজাকার কোষে নির্মিত এপিথেলিয়াম। এফি এফি দেখলে যে দুটো একরকম না, একটা এপিডার্মিস একটা এফি। বলো এপিডার্মিস নির্মিত ভিত্তি, এপিডার্মিস নির্মিত ভিত্তি। বলো আফুরা বাবি হবে। আফুরা কি হবে? তাহলে আফুডার্মিস নির্মিত বাবি ঝিল্লি কি? এপিডার্মিস নির্মিত ভিত্তিঝিল্লি। আর মাঝখানেরটা কি? বহুভুজাকার কোষ নির্মিত এপিথেলিয়াম। এরপরে যেটা থাকবে তার নাম হচ্ছে ইন্টিমা। কিমা? ইন্টিমা এভাবে পেঁচিয়ে তাকে বলে, তার নাম টিনিডিয়া। কিডিয়া? টিনিডিয়া কার অপর নাম? ইন্টিমা। ইন্টিমা কিউটিকল নির্মিত। কি নির্মিত? কিউটিকল নির্মিত ইন্টিমা। বলো কিউট আন্টিমা। কিউট আন্টিমা। কিউট। তাহলে আমাকে বলো, ঘাস ফড়িংয়ের ট্রাকিয়ার কয়টা স্তর? বাইরে ভিত্তিঝিল্লি, মাঝখানে এপিথেলিয়াম, ভিতরে ইন্টিমা। কথা ঠিক কিনা? ইন্টিমা পেঁচিয়ে কি গঠন করছে? টিনিডিয়া। টিনিডিয়া মানে রিং, রিং গঠন করছে। তুমি বলো, এটা রিং আকারে থাকলে এটা কখনো কি এবার শুপসে যাবে? কারণ ভিতরে একটা রিং আছে না। তাহলে ইন্টিমা টিনিডিয়া গঠন করা ট্রাকিয়া কখনো শুপসে যায় না। লাখ টাকার এমসিকিউ। ট্রাকিয়া কেন শুপসে যায় না? টিনিডিয়া তাকায়। টিনিডিয়া কে গঠন করছে? ইন্টিমা। ইন্টিমা কে? ট্রাকিয়ার সবচেয়ে ভিতরের স্তর। কি নির্মিত? কিউটিকল নির্মিত। একদম বেসিক বলতেছে ভাই, কেমন? এখন দেখো, এই ট্রাকিয়ার এখানে মাঝে মধ্যে কিছু বায়ুথলি দেখা যায় যারা বায়ু জমা রাখে, তবে সকল আত্মহুডাতে যে থাকবে এরকম কোনো গ্যারান্টি নেই। কেমন? এই জন্য আমরা বায়ুথলিটা বেশি আলোচনা করবো না। এরপর আমরা চলে যাব ট্রাকিয়ার পর শাখা ট্রাকিয়া। কি ট্রাকিয়া? শাখা ট্রাকিয়া। এই তো শাখা ট্রাকিয়া। শাখা ট্রাকিয়ার পর যেটা যাবো সেটা ট্রাকিউল কোষ। কি কোষ? ট্রাকিউল কোষের পর যেটা যাবো সেটা ট্রাকিউল। কিউল। ট্রাকিউলের পর যেটা যাবো সেটা দেহ কোষ। কি কোষ? দেহ কোষ। কথা ঠিক আছে কিনা বলো? এই সিরিয়ালটা মনে রাখতে হবে। আবার বলো, সবার আগে কি? শ্বাসরন্ধ্র, তারপরে কি? এট্রিয়াম, তারপরে কি? ট্রাকিয়া, তারপরে কি? শাখা ট্রাকিয়া, তারপরে কি? ট্রাকিউল কোষ, তারপরে কি? ট্রাকিউল, তারপর কি? দেহ কোষ। কেমন? এখন তোমরা আমাকে বলো, বাইর থেকে অক্সিজেন যুক্ত রক্ত না, সরি, অক্সিজেন যুক্ত বাতাস যে প্রবেশ করবে, তুমি ফাতু এটা বলো তো। প্রথমে কি হবে? শ্বাসরন্ধ্র, তারপরে কি? এট্রিয়াম, তারপরে কি? ট্রাকিয়া, তারপরে শাখা ট্রাকিয়া, তারপরে ট্রাকিউল কোষ, তারপর ট্রাকিউল, তারপরে দেহ কোষ। একদম ইজি না? মাশাআল্লাহ। তাহলে এই ঘটনা কি 10 জোড়াই করবে না প্রথম 7 জোড়া করবে? প্রথম 7 জোড়া গ্রহণে সাহায্য করে। এখন যদি আমি আর একটা তথ্য নিই, আটেভাবে নিই, কার্বন ডাইঅক্সাইড যুক্ত বাতাস বের হয়ে আসবে, দুদিক দিয়ে বের হয়ে আসবে। প্রথমে দেহকোষ, দেহকোষ থেকে কি? ট্রাকিউল, ট্রাকিউল থেকে ট্রাকিউল কোষ, ট্রাকিউল থেকে ট্রাকিউল কোষ থেকে শাখা ট্রাকিয়া, শাখা ট্রাকিয়া থেকে ট্রাকিয়া, তারপরে এট্রিয়াম, তারপরে অ্যাসপাইরেকল, তারপরে পরিবেশ। একদম বেসিক, ঠিক আছে কিনা বলো? মাশাআল্লাহ। ইতিমধ্যে 2টা প্রশ্ন উত্তর শিখে গেছি। একটা যদি বলে যে ঘাস ফড়িংয়ের শ্বসনতন্ত্র ব্যাখ্যা করো, তাহলে ফেরিট্রিম, সরি, অ্যাসপাইরেকল সম্পর্কে 2 লাইন বলবো, এট্রিয়াম সম্পর্কে 1 লাইন বলবো, ট্রাকিয়া সম্পর্কে তো অনেক কিছু, অনেক কম বলার আছে।
বরং ট্রাকিয়া সম্পর্কে আরেকটা তথ্য দিয়ে যায়। ট্রাকিয়া থাকে 3 জোড়া। কয় জোড়া? ওই ট্রাকিয়া, এটা হচ্ছে, আমি একটু দেখাই, আবার একটু বেসিক কনসেপ্ট জানালে হবে। এটা যদি ঘাস ফোডিং হয়, আজকে কালারটা দেখে ঘাস ফোডিং মনে হচ্ছে, মানে না, এটা যদি ঘাস ফোডিং হয় তাহলে ঘাস ফোডিং এটা লম্বা না, অনুদৈর্ঘ্য 3 জোড়া থাকে। অনুদৈর্ঘ্য কয় জোড়া? কিন্তু অনুপ্রস্থ অসংখ্য থাকে। যেহেতু অসংখ্য থাকে, সেটা পরীক্ষা আসবে না, অসংখ্যতা জিজ্ঞেস করবে না। অনুদৈর্ঘ্য 3 জোড়ার মধ্যে এই উপরে পিঠে বা পৃষ্ঠে হচ্ছে 1 জোড়া, দুটো আর কি। আর অঙ্কীয় বা বুকে হচ্ছে কি 1 জোড়া। তাহলে কয় জোড়া হলো? 2 জোড়া। এই পাশে একটা, এ পাশে একটা, তাহলে পাশে মিলে কয় জোড়া? 1 জোড়া। তাহলে টোটাল কয় জোড়া? পৃষ্ঠীয় 1 জোড়া, অঙ্কীয় 1 জোড়া, আর পাশে 1 জোড়া। এখন তাহলে ট্রাকিয়া সম্পর্কে যা শুনছি, মাশাআল্লাহ, মিনিমাম সেখানে তো 500 লাইন লিখতে পারবো। ওই যে ভিত্তিঝিল্লি, এপিথেলিয়াম, ইন্টিমা, অনেক কিছু লিখতে পারবো না। তারপরে হয়তো শাখা ট্রাকিয়া সম্পর্কে 1 লাইন লিখবো, ট্রাকিয়া থেকে যে শাখা বের হয় তা না, শাখা ট্রাকিয়া। ট্রাকিওর কুষ্ঠ সম্পর্কে 1-2 লাইন, ট্রাকিওর সম্পর্কে 1-2 লাইন, খুব সুন্দর হয়ে যাবে না ইনশাআল্লাহ। তো আমি এখানে সুন্দর করে গুছাই দিছি, ঠিক আছে। পুরোটা হুবহু লিখতে হবে তা না, পুরোটা রিডিং পড়বা। রিডিং পরে চিত্রভিত্তিক যেটা বেসিক বুঝে সে অনুযায়ী একটা উত্তর কল্পনা করে রাখবা। কথা ঠিক আছে? মাশাআল্লাহ। এরপর 8টা প্রশ্ন হবে, তাদের শ্বসন প্রক্রিয়া ব্যাখ্যা করো। সেটা কোনটা বলো তো? এই যে অক্সিজেন ঢুকছে, কার্বন ডাইঅক্সাইড বের হয়েছে, এভাবে লিখলে কি নাম্বার দিবে? এই জন্য একটা ভূমিকা করছে কি, প্রথমে 10 জোড়ার মধ্যে 7 জোড়া গ্রহণে, 6 জোড়া ত্যাগে, এগুলো কথাবার্তা বলে ভূমিকা দিয়ে নিম্নে তা ব্যাখ্যা করা হলো। ব্যাখ্যা করা হলে শ্বাস গ্রহণ যেভাবে হয় আলাদা, শ্বাস ত্যাগ যেভাবে হয় আলাদা। যদি সুযোগ থাকে ঘ নাম্বার হইলে এই চিত্রটা দিয়ে দিবা, এটা তীরচিহ্ন দিয়ে দেখাইলে বেস্ট হবে, কি বলো? ওকে, মাশাআল্লাহ। তাহলে আমরা শ্বসনতন্ত্র বুঝে গেলাম। বুঝে গেলে আমাদের চলে যেতে হবে কোথায়? শিটে চলে আসো। শিটে গিয়ে একদম শুরুতে চিত্র দেখতে পাচ্ছ না? মাশাআল্লাহ। আমি যাহা বলছি তাহা না? মাশাআল্লাহ। প্রথম লাইনটা একবার পড়ে ফেলো, যা বলছি তা। একজন যা বলছে তা। দ্বিতীয় লাইনটা দেখো তো, ট্রাকিয়া সম্পর্কে। এপিডার্মিস নির্মিত ভিত্তিঝিল্লি, বহুভুজাকার কোষ এপিথেলিয়াম, কিউটিকল নির্মিত ইন্টিমা, ইন্টিমা পেঁচিয়ে টিনিডিয়া। এটি অনুদৈর্ঘ্যভাবে কয় জোড়া? টিনিডিয়ার পাশে ছোট্ট করে লিখতে পারো, টিনিডিয়া তাকায়, ট্রাকিয়া চুপসে যায় না। এটা যদিও পারবা, আমি জানি, তবু লিখি না, অসুবিধা কি? টিনিডিয়া তাকায়, ট্রাকিয়া চুপসে যায় না। 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 তবু যদি ভুল করাস আমি কি করবো? টিনিডিয়া তাকায়, ট্রাকিয়া চুপসে যায় না। আমি যা বলছি রে পরীক্ষার প্রশ্ন, পরীক্ষার হলে গিয়ে কেতকেত কেতকেত করে হাসতে থাকবি, বলে এটা কেমনে যে চলে আসলো। এটাই আসে। ফার্স্ট ইয়ার ফাইনালকে কেন্দ্র করে কিছু ক্লাস দেওয়া হচ্ছে। শিশুরা অফলাইনে অনলাইন যে কোনো লাইনে বসে থাকবা, ঠিক আছে? অনেকে অফলাইনে করতে আসছে, অনেকে অনলাইনে করে, কোনো অসুবিধা নেই। আর ফার্স্ট ইয়ারের জন্য একটা, যারা তবু বিপদ আছে তাদের জন্য একটা সাজেশন, এদিন একটা লাইভ করবো সাজেস্টিভ, কোন অধ্যায় থেকে মেন কোনটা শিখলে তুই সংসারটা টিকে যাবে। কথা ঠিক আছে? যারা একদম বিপদে আছো আর কি, তাদের জন্য। এবার গেল যেভাবে গ্রহণ হয়, যেভাবে ত্যাগ হয়। গ্রহণ ত্যাগের ওখান থেকে বায়ুতলি কথাটা কেটে দাও, কারণ ওটা আমরা আমলে নিচ্ছি না। এবার মাশাআল্লাহ শিশুরা তো অনেক বড় হয়ে গেছে, এবার মনে হয় চিত্রটা নিজেরাই এঁকে ফেলবো মনে হয়। তাই তো মনে হচ্ছে, আমার সন্দেহ হচ্ছে। আঁকা শুরু করো, চিত্রটা এঁকে ফেলো। এখন আসছে যে ওখানে বসে যাওয়া ভালো। এখানে 2 ম্যাচ আবদুল্লাহ নিয়ে ফেলছে। মোবাইলে বলে লাইভ সুন্দর হয় না, এই জন্য আবার ক্যামেরাটা কিনছি। এখন থেকে লাইভ আরো সুন্দর হবে না, ঠিক আছে? আমাকে সুন্দর লাগবে না, এই জন্য ক্যামেরাটা কিনছি, ঠিক আছে? অনেকের কথা হচ্ছে এখন থেকে তাইলে শুধু স্যার বাসায় বসে থাকবো, এখান থেকে ক্লাস করবো। কি পরিমাণ কাঙ্গাল মিলেমিশে বাঙ্গাল। হ্যাঁ, আচ্ছা যাই হোক, শোনো, আঁকছো, আঁকা শেষ না? পৃথিবীর সবচেয়ে সহজ চিত্রের একটি এটা, হাস্যকর। এভাবে দাগ টানলে হয়ে যায়, এভাবে করে হুস করে টান, একে বলো। হেঁকে এঁকে শিখে শিখে দেখে দেখে কেন লিখে, এই বুঝি শেষ হলো? শেষ হইও হইল না শেষ। তার নাম কি? গল্প। ওয়াও, শেষ হইও। তোমাদের কথা হচ্ছে ইন্টারমিডিয়েটের প্রত্যেকটা সাবজেক্ট আমাদের ছোট গল্প। শেষ হইও হয় না শেষ। হ্যাঁ, বলে স্যার পরে আস্তে আস্তে শুরুগুলা ভুলে যায়, শুরুগুলা দেখতে গেলে পরের গুলা ভুলে যায়। সে একটা অবস্থা। হ্যাঁ, হবে ইনশাআল্লাহ। ও গেল গেল।
এবার এমসিকিউতে চলে আসি। ঘাস ফড়িং এর দেহে ইন্টিমা কোথায় থাকে? হাস্যকর, ট্রাকিয়ায়। অনেকে বলে নকিয়া বলবে। ঘাস ফড়িং এর ট্রাকিয়াল তন্ত্রের অনুক্রমিক বিন্যাস বলো, সিরিয়ালি বলো। ঘাস ফড়িং এর বক্ষ অঞ্চলে কত জোড়া শ্বাসরন্ধ্র থাকে? ঘাস ফড়িং এর স্পাইরেকেলকে পরিবেষ্টিত করে রাখে কে? পেরিট্রিয়াম পর্দা। টিনিডিয়া ঘাস ফড়িং এর কোন তন্ত্রে পাওয়া যায়? ঘাস ফড়িং এর দেহের উভয় পাশে কয়টি স্পাইরেকেল থাকে? দেখছ সালাই করছে, 10 জোড়া মানে কয়টি? রে দেখছ হাস্যকর। ঘাস ফড়িং এর শ্বসনের গতিপথের ক্রম কোনটি? ঘাস ফড়িং এর শ্বাসরন্ধ্রের সংখ্যা কত? ঘাস ফড়িং এর শ্বাসনালীর স্তর 9 কোনটি? টিনিডিয়া আসলে কার অপর নাম? ইন্টিমা। সুতরাং এটা স্তর না, এটা ইন্টিমা পেঁচিয়ে তৈরি হয়েছে যে, এই জন্য। ওটা জানে কিনা জানতে চাইছে আর কি। ঘাস ফড়িং এর উদরে কত জোড়া শ্বাসরন্ধ্র থাকে? ঘাস ফড়িং এর ট্রাকিয়া কখনো চুপসে যায় না, কারণ কোন প্রাণীর রক্তকণিকায় শ্বসন রঞ্জক থাকে না? যদি এটা একটু করে রক্ত পড়বে, সেখানে আর ভালো জানবা। স্পাইরেকেল সম্পর্কে একটু বলো। সংখ্যায় 10 জোড়া, এট্রিয়াল গহ্বরে উন্মুক্ত। ট্রাকিউলের বৈশিষ্ট্য কি কি? বলা বলা বলা। শাখা প্রশাখা বিভক্ত, দেহকোষের কাছাকাছি অবস্থিত। এখানে কিও থাকতে পারে? টিস্যুরস থাকতে পারে। আহামরি কঠিন কিছু কি মনে হয়েছে ভাই? মার্শাল্লাহ বেসিক যা শিখছে তার থেকে পারবো না ইনশাআল্লাহ। তাহলে এটা লেফিট টেস্ট দিয়ে দাও না। লেফিট টেস্ট আমি সরে যাই। পারবা ইনশাআল্লাহ, বেশি ভালো তোমরা। আমরা অনেক ভালো, এটা আমরা বিশ্বাস করি স্যার, কিন্তু বাস্তবে প্রমাণ পাচ্ছি না স্যার। কি খবর? গেল কি আছে না? আহামরি কি কঠিন কিছু? পারবো তো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। এখন আসি, তাহলে আমরা ইতিমধ্যে 3টা তন্ত্র পারি। পৌষ্টিক তন্ত্র পারি, রেশন তন্ত্র পারি, শ্বসন তন্ত্র। একদম বাজে বাজে, কি বলো? এখন চলে যাব আমরা রক্ত সংবহন তন্ত্র। রক্ত সংবহন তন্ত্র যাচ্ছি, একটু মনোযোগ দাও। প্রথমে 5-10 মিনিট একটু বেসিক পড়ায়, তারপর সেটা নিয়ে যাবো। কি বলো? বেসিক পড়তে হবে। দেখো, একটু বেসিক পরে মন ভরে একটু মনোযোগ দাও। মনটা পরে কিন্তু দেখি। সংবহন তন্ত্র বা সার্কুলেটরি সিস্টেম, মাঝে একটু ইংরেজি বলি আর কি, যাতে স্মার্ট মনে হয় আমাকে। সংবহন তন্ত্রের ক্ষেত্রে বাবু বাবু দুনোর কথা। এই সংবহন 2 ধরনের। একটা হচ্ছে মুক্ত বা ওপেন, মুক্ত বা, আরটা হচ্ছে বদ্ধ। অনেকে মনে হচ্ছে বদ্ধ বানানো আমি পারি না, হয়েছে মনে হয়, হয় না ভাই? হয়েছে। বদ্ধ বা ক্লোজ, ঠিক আছে বাবু? মনোযোগ দিবি, বেশি বুঝাবার, নাহলে দিব যে টান। দেখিস, মুক্ত যেটা ওপেন, সেটা হচ্ছে রক্তনালীর ভিতর দিয়ে নয়, বরং এরকম একটা হিমোসিল নামক গহ্বর থাকে। আমি বানানটা এখানে লিখে রাখি। হিমোসিল, সিল কয়েল না হবে, COEL, কয়েল। হিম মানে রক্ত, সিল মানে গহ্বর। তাহলে পুরা দেহের মধ্যে একটা রক্ত গহ্বর থাকবে, এখানে কোনো রক্তনালী থাকবে না। সেটা হচ্ছে মুক্ত সংবহন। মুক্ত সংবহন অন্যতম 2টি উদাহরণ, একটা হচ্ছে আর্থ্রোপোডা, একটা হচ্ছে মলাস্কা পর্বের প্রাণী। যদিও গুনগুন করিস না প্লিজ। যদিও বলা হচ্ছে মলাস্কা পর্বের প্রাণীরা অর্ধমুক্ত। সেই বিতর্ক সমাধান করবো প্রাণীর গল্পের মধ্যে মলাস্কা পড়ানোর সময় কেমন? আপাতত ধরে রাখো মলাস্কা এবং আর্থ্রোপোডা দুইটাই কি? মুক্ত। এর বাইরে যা আছে তা বদ্ধ। আবার অনেকে তো রক্ত সংবহনে নেই। আমরা প্রথমধ্যে পড়লে দেখবো যে অনেক মিসকিন আছে যাদের রক্ত সংবহনে নেই, তাদের আবার মুক্ত বদ্ধ থেকে আসবে। বদ্ধের মধ্যে অন্যতম তুমি মনে রাখো করোটা পর্বের প্রাণী আমরা মানুষ, আবার অ্যানিলিডা, কেঁচুযুগ, কেচ্চাযুগ, নাম শোনো নেই এগুলা। তো বদ্ধর মধ্যে কেচ্চাযুগগুলি মারা মানুষটা নিয়মিত মনে থাকবে, করোটা এবং অ্যানিলিডা। তাহলে বদ্ধ আর মুক্ত কেন বোঝাচ্ছে জানো? আসলে অনেক সময় প্রশ্ন আসে এভাবে, ঘাস ফড়িংয়ের মুক্ত সংবহনের সাথে মানুষের বদ্ধ সংবহন তুলনা করো। তুমি তার মুক্ত বদ্ধ বা 3 লাইনে বেশি লিখতে পারবে না।
তোমার করতে হবে গার্হস্থ্যলিঙ্গের সম্বহনটা হালকা বুঝাইতে হবে, মানুষেরটা হালকা বুঝাইতে হবে, উপসংখ্যা টানার সময় এগুলো বলতে হবে। বলে এই কারণে গার্হস্থ্যলিঙ্গেরটা মুক্ত, এই কারণে মানুষেরটা বদ্ধ। কথা ঠিক আছে ভাইয়া? আচ্ছা, এখন সেখান থেকে আরেকটা প্রশ্ন হয়, যেহেতু হিমোসিল থাকে যাদের মুক্ত সম্বহন, আবার আমরা জানি প্রাণীর দেহে কিন্তু একটা সিলুম থাকে, কি থাকে কেমন, এই সময় অনেক সময় হিমোসিল আর সিলুমের মধ্যে একটা পার্থক্য জিজ্ঞেস করে। যদিও প্রাণীবিজ্ঞান প্রথম অধ্যায়তে ইনশাআল্লাহ আমরা সিলুমেট অ্যাসিলুমেট কিছু কথা পড়বো, সেখানে সিলুম সম্পর্কে জানবো। তবে সেই উত্তরটা আমি এখানে রাখছি, হয়তো একবার রিডিং করে রাখতে পারো, সিলুম আর হিমোসিলের পার্থক্যটা একবার দেখে রাখতে পারো। কথা ঠিক আছে? এখন আমরা মূল সম্বহনে চলে যাই। এগুলো প্রাথমিক কথাবার্তা ছিল। ঘাসফড়িং যেহেতু আত্মফোড়া পর্বের প্রাণী, তেল্লাচড়া যেহেতু আত্মফোড়া পর্বের প্রাণী, চিংড়ি মাছ যেহেতু আত্মফোড়া পর্বের প্রাণী, তাদের সম্বহন কি মুক্ত। মুক্ত মানে তাদের কি হবে, একটা হিমোসিল নামক কি থাকবে, গহ্বর। তাহলে এরকম হিমোসিল নামক একটা গহ্বর থাকবে। সেই গহ্বর কিরকম জানো, এদিকে একটা পর্দা থাকে এরকম, এদিকে একটা পর্দা থাকে এরকম। আমি দু একবার রেখে দেখাবো, ভয় পেও না। দুইটা পর্দা, এটা যদি পিঠের দিকে পৃষ্ঠীয় পর্দা হয় তাহলে এটা বুকের দিকে অঙ্কীয় পর্দা হতে পারে, এটা উপরের পর্দা হলে এটা নিচের পর্দা হতে পারে। সে অনুযায়ী একটা, দুইটা, তিনটা, পুরা প্রকোষ্ঠটা কয় ভাগে ভাগ হয় বলে মনে হয়, তিনটা। এই উপরের প্রকোষ্ঠকে বলা হয় পেরিকার্ডিয়াল, পেরিকার্ডিয়াল। ভিতরটাকে বলা হয় পেরিভিসেরাল, আর নিচেরটাকে বলা হয় পেরিনিউরাল, কিরাল। তাহলে পুরা হিমোসিলের মধ্যে পর্দা থাকে কয়টা, পৃষ্ঠীয় পর্দা, অঙ্কীয় পর্দা। পৃষ্ঠীয় পর্দা, এই দুইটা পর্দা থাকার কারণে প্রকোষ্ঠ কয়টা হয়ে যায়, বলা পেরিকার্ডিয়াল, পেরিভিসেরাল, পেরিনিউরাল। মনে রাখার জন্য আগে বেসিক বলি, তারপর ছন্দ দিব। দেখো, আমি যদি বলি ঘাসফড়িংয়ের হৃৎপিণ্ডের 7টা প্রকোষ্ঠ, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, সেগুলা এই প্রকোষ্ঠ অবস্থিত বলে তার নাম পেরিকার্ডিয়াল। কার্ডিয়াক মানে হৃৎপিণ্ড, এই জন্য তার নামকরণ কি হয়েছে, পেরিকার্ডিয়াল। তো সেটা একটু বলে আসি, যেহেতু ওদিকে গেছি। ঘাসফড়িংয়ের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টা, 7টা। এবং প্রকোষ্ঠের পাশে পাশে কতগুলা ছিদ্র থাকে, 7 জোড়া অস্টিয়া নামক ছিদ্র। কি ছিদ্র, অস্টিয়া নামক ছিদ্র। অস্টিয়া নামক ছিদ্র কয় জোড়া, 7 জোড়া। আর হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টি, কিন্তু ছিদ্র হলো কয় জোড়া। থ্যাংক ইউ। সামনে একটা সম্মুখ মহাধমনী থাকলে পিছনে কি থাকবে, কে বলতে পারবা? অর্থাৎ মহাধমনীকে হাস্যকর সব পারে দেখি, মার্শাল্লাহ। কথা ঠিক আছে না? তার পাশাপাশি ঘাসফড়িংয়ের হৃদ প্রকোষ্ঠকে ঝুলাই রাখার জন্য, লটকা রাখার জন্য এখানে কিছু অ্যালারি পেশি থাকে। কি পেশি, এটা 1 জোড়া এরকম, মানে এটা একটা হিসাবে 1 জোড়া পাবে আর কি। এরকম থাকবে 6 জোড়া। কয় জোড়া, 6 জোড়া। তাহলে ভুল করা যাবে না। হৃদযন্ত্রের প্রকোষ্ঠ কয়টা, 7টা। সেখানে অস্টিয়া নামক ছিদ্র থাকে 7 জোড়া, কিন্তু অ্যালারি পেশি থাকে 7 জোড়া না, 6 জোড়া। অ্যালারি পেশি দিয়ে যুক্ত থাকে আর কি, কেমন। এখন তুমি তাহলে বলতে পারো, ভাই হৃৎপিণ্ডের সবকিছু যেহেতু এখানে, তাহলে এটা কি, পেরিকার্ডিয়াল। কথা ঠিক আছে কিনা বলো। এখন যদি আমি বলি ঘাসফড়িংয়ের মস্তিষ্কটা এদিকে করে অবস্থান করে, মস্তিষ্কের সাথে পুরা স্নায়ুর সম্পর্কটা নিচের দিকে, তাহলে তার নাম কি, পেরিনিউরাল। নিউরন মানে স্নায়ুর অংশ। কথা ঠিক আছে না? এখন এটা যদি যাই, তোমরা কি আমাকে মনে মনে প্রশ্ন করতে পারো না, গতদিন যে আপনি ভরাইলেন পৌষ্টিক তন্ত্র এবং রেশন তন্ত্র, এগুলো কোথায় থাকে এখানে? কেন পুরো দেহটা একটা গহ্বর, এগুলো থাকে মাঝখানে। দেহের ভিতরে সকল নরম অংশকে বিছারা বলা হয়, মনে আছে কিনা বলো। বিছারা মানে দেহের সকল নরম অংশ। তাহলে হৃৎপিণ্ড বাদে সকল নরম অংশ কোথায় থাকতেছে, মাঝখানে। তাহলে পেরিভিসেরাল। সেই অনুযায়ী বেসিক দিয়ে বুঝালাম। এবার ছন্দ দিয়ে মনে রাখা দিই, বতে ভিতরে, বতে ভিসেরাল, ভিতরে নিতে নিউরাল, নিতে নিচে, নিচে কি নিউরাল, আর উপরে ওইটা আর কি, আরেকটা আছে দুইটা। ঠিক আছে না? নানাভাবে মনে রাখা যেতে পারে। এবার একটু তোমাদেরকে হেল্প করি। ঘাসফড়িংয়ের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টা বলছি, 7টা। কারণ ঘাসফড়িং বানান করতে কয়টা বর্ণ লাগে শিশুরা, 7টা। অনেকে বলে কথা হচ্ছে গুণে দেখান, দেখাবো 1 2 3 4 5, এই পুরা হরে দিয়ে যাবো, পুরা এটা না তাইব 6 7। অনেকে তাকাই আছে, যদি একটা বেশি বা কম হয় মজা নিব, হ্যাঁ এরকম হবে না। ঘাসফড়িং বানান করতে 7টা বর্ণ লাগে বলে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টা, আর মানুষের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টা, 4টা। মগর মানুষের হৃৎপিণ্ড কয়টা, কিন্তু অনেকে সন্দেহ আছে মনে হয়, বলতেছে না কয়টা, হৃদয় কয়টা। যেভাবে তুমি সকালে দেখো সূর্য কিন্তু একটাই, যত বাগে বাগ করো না প্রেম, হৃদয় কিন্তু একটাই। তাহলে না, কিন্তু একটা হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টা। এই জন্য অনেক ছেলেরা বলে যে 7টা বিয়ে করবো, কেন, একটা ডানলিন দিয়ে রাখবে। 7টা মিলে 2 পাশে ফেদানি দিলে, আল্লাহ মাফ করো। তেল্লাসুরার হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টা,
বল ওলা উল্টা পাল্টা হওয়া বলো তে তে তেল্লা সুরা তে তে তেরো তেল্লা সুরা হবো। তাহলে সবচেয়ে হৃদপিণ্ডের প্রকোষ্ঠ কার বেশি? এই জন্য মেয়েরা তেল্লা সুরা দেখলে বলে যে এত বড় হৃদয় আমার সহ্য হয় না। সরি, তোমরা তো ভয় পাও না, না? তোমরা তেলা পোকা দেখলে ডাকা মনে আই আই আই। ওরা মনে করছে তেল্লা পোকা এখানে অ্যানালগ না, উড়ে উড়ে আসে ডিজিটাল। আপু কেমন আছে? সরি। তাহলে হিমোসিলে পর্দা 2টা, প্রকোষ্ঠ 3টা। বুঝছি না? মাশাআল্লাহ। একটা তথ্য যোগ করি, আমাদের হৃৎপিণ্ড যখন আমরা আঁকি বাবু, তো সেখানে দেখা যায় কিছু অ্যাসেনিউড অ্যাভিনিউড থাকার কারণে হৃদস্পন্দন নিজেরা তৈরি করতে পারে, নাকি মস্তিষ্কের প্রতি নির্ভরশীল হতে হয়? হয় না। কিন্তু এইদের ক্ষেত্রে অ্যাসেনিউড অ্যাভিনিউড নাই বলে সেই হৃদস্পন্দন বা হৃদ বিভব বা যেটাই বলো, যে নামে ডাকো, সেটা তৈরি করার জন্য কার প্রতি নির্ভরশীল হতে হয়? মস্তিষ্কে। এই জন্য তাদের হার্টকে নিউরোজেনিক হার্ট বলে। নিউরোজেনিক হার্ট কেন? কার প্রতি নির্ভরশীল? সে মস্তিষ্কের প্রতি। যার প্রতি নির্ভরশীল এটা স্নায়ু, তার নাম হচ্ছে গ্যাংলিয়ন বলে। গ্যাংলিয়ন কিছু স্নায়ু গ্রন্থি অর্থাৎ স্নায়ুর প্রতি নির্ভরশীল। ঠিক আছে, এটা এমসিকিউর জন্য একটু টোকা দিয়ে রাখলাম এটা। এবার আমরা ব্যাক করি মাশাআল্লাহ। তাহলে আমরা হিমোসিল সম্পর্কে মোটামুটি জেনে গেছি। এখান থেকে রক্ত সম্বহনটা বলতে পারবি না দেখি, যেমনটা আমরা অক্সিজেন নিয়ে ঢুকছিলাম দেহ কোষে, কার্বন ডাইঅক্সাইড নিয়ে বের হয়েছে পরিবেশে। এভাবে দেখো, বুঝে বুঝে বলো, হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলো সংকুচিত হইল। সংকুচিত হলে সকল রক্ত কোন দিক দিয়ে বেরিয়ে আসবে? সমূহ মহাধমনী। কেমন? মহাধমনী দিয়ে বেরিয়ে প্রথমে কাকে পাবে? মস্তকটাকে। মস্তককে যেহেতু পাইছে, আর মাঝখানে না গিয়ে কোথায় চলে গেল? পেরিনিউরাল, যেহেতু যেটা মস্তকের সাথে সংযুক্ত। এরপর পেরিনিউরাল থেকে সবগুলো কোথায় প্রবেশ করবে? পেরিভিসেরাল। পেরিভিসেরাল থেকে আবার কোথায় প্রবেশ করবে? পেরিকার্ডিয়াল। পেরিকার্ডিয়ালে প্রবেশ করার পর হৃৎপিণ্ড যদি আবার প্রসারিত হয়, তখন পশ্চাৎ মহাধমনী দিয়ে এবং অস্টিয়া নামক ছিদ্র দিয়ে দুদিক দিয়ে যেতে পারবে। রক্ত কোথায় প্রবেশ করবে? হৃৎপিণ্ডে। আবার আগের গল্পে যাও, এবার হৃৎপিণ্ডে সংকুচিত হলো, কোথার থেকে বেরিয়ে আসবে? সম্মুখ মহাধমনী। কারণ অস্টিয়া নামক ছিদ্রটা একমুখী, প্রবেশ করতে পারে কিন্তু বের হতে পারবে না। তাহলে আবার বের হয়ে আসবে। এখন যদি কখনো প্রশ্ন ঘুরাইও করে, বলে যে ঘাস ফডিংয়ে রক্ত সংবহন কিভাবে চলে, প্রক্রিয়াটা ব্যাখ্যা করো। তুমি এই পুরো চিত্রটা আগে বলতে পারবে না। প্রথমে সংকুচিত হলো, সম্মুখ মহাধমনী দিয়ে বের হইলো, মস্তকে গেল, ফেরি নিউরালে গেল, ফেরি ভিসেরাল গেল, ফেরি কার্ডিয়ালে গেল, আবার প্রসারিত হলো। এটা বুঝে বুঝে বলতে হবে, মুখস্থ না, বুঝে বুঝে বলতে হবে চিত্র দেখে দেখে। তারপর আবার পশ্চাৎ এওয়াটা, পশ্চাৎ মহাধমনী এবং কি অস্টিয়া নামক ছিদ্র দিয়ে আবার প্রবেশ করলো। এবার বলা যাবে তো ইনশাআল্লাহ। তাহলে এতক্ষণ আমরা জানছি তার নাম কি ছিল বলো? হিমোসিল। এখন তোমাদের একটা মনে মনে প্রশ্ন থাকতে পারে না, আপনি রক্ত সংবহন করাচ্ছেন, গহ্বরটা পড়াইছেন, তো তার ভিতরে যে রক্ত থাকে তার সম্পর্কে তো কিছু বলেন নাই। রক্ত তরলটা সম্পর্কে তো আমি এখনো কিছু বলি নাই। তার জোলা সম্পর্কে না বলছে, সরি, মানে তার বস্তা সম্পর্কে না বলছে। তার রক্তকে বলা হয়, 2 নাম্বার আমরা নাম দেব, তার রক্তকে বলা হয় হিমোলিম। কি লিম? হিমোলিম। তোমরা বলো, যাদের বুদ্ধি ভালো, লিম শব্দটা শুনে কি মনে হচ্ছে? এটা পুরাটাই শ্বেত রক্তকণিকার বস্তা, নাকি নয় বলো লিম্ফোসাইট? মনে আছে না? এখানে কি কোনো লোহিত রক্তকণিকা থাকবে? এখানে লোহিত রক্তকণিকা নাই বলে হিমোগ্লোবিন থাকবে। হিমোগ্লোবিন না থাকলে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পরিবহন করতে পারবে। তাহলে ঘাস ফড়িং এর রক্তের কি শ্বসনে কোনো ভূমিকা আছে? এটাই তো প্রশ্ন করতে পারে। ঘাস ফড়িং এর রক্তে শ্বসনের ভূমিকা নাই, ব্যাখ্যা করো। তো ব্যাখ্যা করো, গ বা গ নাম্বার যদি আসে, তুমি শুধু এটুকু লিখলে হবে? নাই বলে নাই, নাই বলে নাই, এরকম লিখলে হবে? ঘাস ফড়িং এর রক্ত সম্ভব মোটামুটি বলার পর শেষে মিলানোর সময় না বলবো এখানে শ্বেত রক্তকণিকা আছে, সে ফেগোসাইটিস প্রক্রিয়ায় এখানকার প্রতিরক্ষা দিয়ে সবকিছু করে, মগর সে কি করতে পারে না? অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পরিবহন করতে পারে না। সুতরাং তার কোনো শ্বসনের ভূমিকা নাই। পরে মিলে দিব আর কি ইনশাআল্লাহ। এই হিমোলিম্ফের মধ্যে বলা হচ্ছে পানি থাকে 70%। কত পার্সেন্ট? অর্থাৎ 2 নম্বর রক্ত আবার পানি মিশিয়ে দিয়ে, হ্যাঁ। আর রক্তকণিকাকে বলা হয় হিমোসাইট। কি সাইট? এটা WBC আর কি, এর নামে কি বলা হয়? হিমোসাইট। ঘাস ফড়িংয়ের রক্তকণিকার নাম কি? হিমোসাইট। 3 ধরনের বলা, প্রো হিমোসাইট, ট্রানজিশনাল হিমোসাইট, লার্জ হিমোসাইট। পরীক্ষায় জীবনে আসবে না হিমোসাইট, এগুলো আসবে না। বেসিক বোঝাচ্ছি যে কেমন। প্রো হিমোসাইট, ট্রানজিশনাল এবং লার্জ বা বৃহদাকার হিমোসাইট অনেক ধরনের হতে পারে। তুমি হিমোসাইট পর্যন্ত মনে রাখলে শান্তি। আল্লাহ, এখানে একটা কি আসছিল তো, এটা গ্রিন টি কালার দেখে অন্য কিছু মনে করিস না। তোরা হওয়া না, তোরা তার বেজ্জতিলে বইটা করছে, বলে হতে বেজ্জতি বা আমরা অপেক্ষায় আছি স্যার, উই আর এগারলি ওয়েটিং ফর ইউর বেজ্জতি। হিমোলিম।
তাহলে রক্তে আরেকটা শব্দ বলে এমসিকিউতে পাবা, ট্রেহালোস নাম শুনছিল? কুশাসাইন্দে পড়ছিল, ভুলে গেছে, আসো এখানে। ট্রেহালোস নামক শর্করা থাকে, আর তোমরা গতদিন লাদা তৈরি করতে দেখছো, সেখানে পুরাটা ইউরিক অ্যাসিড না, সুতরাং ইউরিক অ্যাসিড এখানে বেশি থাকে, তবে সোডিয়াম পটাশিয়াম একটু কম থাকে। এটা এমসিকিউতে ঠিক করবো, এটা সৃজনশীল আসবে না যে হিমোলিম সম্পর্কে বলো, কেমন? এরপরে যেটা ইতিমধ্যে পরে ফেলছি তাকে বলা হয় পৃষ্ঠীয় বাহিকা। সেটা কোনটা জানো? শুধু এটা আলাদা বর্ণনা করছে বইতে, এটা এটা ফিটের দিকে না, হৃদযন্ত্র। তো পৃষ্ঠীয় বাহিকা তুমি জানো না, হৃদযন্ত্র 7টা, এলারিফেসিস 6 জোড়া, অস্টিয়া নামক ছিদ্র 7 জোড়া, এটা পৃষ্ঠীয় বাহিকা। তাহলে গাঁটফড়িং এর রক্ত সংবহন পড়ার সুবিধার্থে কয়টা শিরোনামে নামে বর্ণনা করবে? হিমোসিল, হিমোলিন, পৃষ্ঠীয় বাহিকা। এখানে কি কোথাও সম্মুখ বাহিকা বলছি? আমি বলছি সম্মুখ মহাধমনী বলছি, সম্মুখ বাহিকা বলছি? সম্মুখ বাহিকা যেন পরীক্ষা এমসিকিউ আসে যে নিম্নের কোনটি গাঁটফড়িং এর রক্ত সংবহন অংশ নয়। সেখানে হিমোসিল আছে, হিমোলিম্ফ আছে, পৃষ্ঠীয় বাহিকা আছে, সাথে কিও আছে সম্মুখ বাহিকা। উত্তর কি সম্মুখ বাহিকা হবে? নয় হল মানে এটা নয় আর কি। সম্মুখ বাহিকার ইংরেজি কি কে বলতে পারবা? সম্মুখ মানে ভেন্ট্রাল, বাহিকা মানে ভেসেল, ভেন্ট্রাল ভেসেল, এরকম একটা এমসিকিউ আসছে, ওরা ইংরেজি করে দিচ্ছে আর কি। তো যাই হোক, মোটামুটি একটু সিটে নিয়ে যেতে পারবো না আমরা, মোটামুটি উপযোগী হয়েছি মনে হচ্ছে। বা চলে আসো, আমরা সিটের একদম শুরুতে আমার মুখ নিশ্চিত প্রতিটা শব্দ এখানে ঠিক করে রেখেছি, এগুলো ডং করার দরকার নাই, সব ঠিকঠাক আছে। পৃষ্ঠীয় বাহিকার এখানে দেখো হৃদয় স্পন্দন প্রতি মিনিটে 100 থেকে 110 বার, সমগ্র দেহ ঘুরতে লাগে 30 থেকে 60 মিনিট, তার গুলি মারি। হ্যাঁ, এগুলো লাগবে না, আমাদের চলে যেতে হবে যেতে যেতে পথে, পূর্ণিমা রাতে। আমরা চিত্রতে উল্টে দেখি, শিশুদের হাতে কলম আছে, চিত্র আঁকার জায়গা আছে, তবু কেন শিশুরা বসে থাকবে? আঁকা শুরু করে, এটা ইজি। আগে বস্তা আঁকা নেই, 3 ভাগ করে দিয়ে বসতে পারে। আকাশ ভরা তারা, প্রাণ ভরা হাসি, শত আঘাতেও তোমায় ভীষণ ভালোবাসি। এখনো আকাশের সামনে এগুলো ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিচ্ছি যে একটু মনে করো আঁকতে ভালো লাগে মতো, কি বলো? নাইলে তোরা গুন যাবি, তোরা চিনি আয়। তোমাদের কথা হচ্ছে আরো বলেন স্যার, আরো বলেন। এটা সেকা কেউ বলবো? সেদিনই জ্যোৎস্না ভরা রাতে অনেকে ছিল সাথে, হঠাৎ কি হলো বুড়ে, কেউ নেই ঘরে, সেই থেকে আমি একা খেয়েছিলাম শেখা। এই শেখা খাওয়া বলার পর সবাই খুশি হয়েছে কেন? আসলে মানুষের জীবনটাই মনে হয় একটা জীবন্ত শেখা না? শেখা খাওয়া বললেই পছন্দ করে মানুষ, রোমান্টিক কেউ পছন্দ করে না। বাংলাদেশে বিখ্যাত প্রায় গান শেখা খাওয়া, ওফিয়া ওফিয়া তুমি কোথায়, তোর ফিয়া হড়ায় কিনলে হইতাম ইয়া। হ্যাঁ, রোমান্টিক গান ভাইরাল হতে পারে না শেখা খাওয়া। এরপরে মাঝখানেটা ভাইরাল ছিল না, ও সেরি ও সেরি। এখন গান কোনটা চলো বাজারে? বাইরে হয় না এখন, ভাইরালে হচ্ছে না। ইস, এখন আগের গান কেউ কভার করলে এটা ভাইরাল হচ্ছে, মানে নতুন করে গান কেউ ভাইরাল হচ্ছে না, এখন আমাকে লিখতে হবে। এ বান্ধবী পিছনে নোয়া কিবি না, বাচ্চা ইচ্ছাকে কি জবাব দিবি? হ্যাঁ, এখন আলসেমি করস, ঠিক আছে, বাচ্চা ইচ্ছে যখন পড়ালেখা করবে, বিকিম ফর নোকিয়া ফর বিয়া দাও, তো তুমি পড়ছিল না, ঠিক আছে না? তোর আম্মু এসে কি বলে, বিকিম ফরি ফেলা উডস কিল্লা, তোর আম্মা তো বসেই নাই, শুধু বলে কি তোর নানা যদি সায়েন্স দিত না ডাক্তারি দিত। আর্টস নিয়ে ফসছে, নানার দোষ, আর নানা নাই তো পৃথিবীর, নানা থাইলে দোষ নয় নানা কেন সায়েন্স দিব না, তুমি নাও নাই, হ্যাঁ পারো নাই। এটা আঁকো বলতে পারবা? আচ্ছা ইচ্ছাকে দেখো, আমরা শখ বাজার একটা রিজভি মাস্টার ছিল, সেখানে পড়তাম যে আমরা, হ্যাঁ প্রতিদিন আঁকতে হইতো আমাদের। তোমরা এগুলো জানো, তখন আমরা এসিতে পড়ছি, তোমরা জানো কি পরিমাণ কষ্ট করে আমরা এসিতে পড়ালেখা করছি, ঠিক আছে না? তোমাদের বাচ্চারা আস্তে আস্তে লিপ লাগাই ফেলবো, কি বলা? কারণ ওই প্রজন্ম লিপ ছাড়া উঠবে না, না লিপ লাগাই ফেলবে, তখনও পড়াবো তো আমি ইনশাল্লাহ।
অনেকের কথা হচ্ছে আপনার কাছে ভর্তি করাবো না, কারণ আপনার থেকে আমরা যা শুনছি এগুলো বাচ্চারা শুনলে বাসায় তো আর মান সম্মান থাকে না, তখন আমি ভালো হয়ে যাব, ওয়াজ করবো শুধু। ঠিক আছে, আঁকা মনে হয় শেষ, মাশাআল্লাহ। তাহলে আমরা চলে আসি এনসিকিউ কোম্পানির পক্ষ থেকে অনুষ্ঠানটা শুরু হয়ে যাক। কোন বাক্যটি সিলুম এবং হিমুসিল উভয়ের জন্য সঠিক? ঘাস ফড়িং এর রক্ত সংবহনের সঠিক পথ কোনটি? বলা 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 বলা। ঘাস ফড়িং এর হৃদযন্ত্রকে নিউরোজেনিক হার্ট বলার কারণ কি? গ্যাংলিয়ন মানে স্নায়ু গ্রন্থি, মানে স্নায়ুর অংশ, গ্যাংলিয়ন। ঘাস ফড়িং এর হৃদযন্ত্রে কয়টি প্রকোষ্ঠ থাকে? কোন প্রাণীর রক্ত সংবহন তন্ত্র মুক্ত? ঘাস ফড়িং এর রক্ত সংবহন তন্ত্র অংশ নয়। কোনটি ঘাস ফড়িং এর হিমোসিলের সাইনাস নয়? ঘাস ফড়িং এর হিমোসিলে কয়টি প্রকোষ্ঠ বিদ্যমান? ঘাস ফড়িং এর রক্তের নাম কি? হিমোসিল কোন প্রাণীতে পাওয়া যায়? আরশোলা মানে কি? ও জানো তো, তেলাফুকো তো শুদ্ধ ভাষা না, আরশোলা আঞ্চলিক ভাষা তেলিয়া চূড়া, শুদ্ধ ভাষা কি তেলিয়া চূড়া হবে? বাবু ওদিকে যায় না, তুমি চচ্চড়িয়ে পড়বে তো। হ্যাঁ কি বলো, চচ্চড়িয়ে? অসুবিধা নেই, এটা আমাদের চলবে। হ্যাঁ ভাষা, সরি। ঘাস ফড়িং এর হিমোসিলের কাজ কোনটি? ঘাস ফড়িং এর রক্ত সম্বন্ধের অংশ নয়। ভেন্ট্রাল ভেসেল মানে কি? সম্মুখ বাহিকা। ভেন্ট্রাল ভেসেল মানে কি শিশুরা? ঘাস ফড়িং এর কোন তন্ত্রে অ্যালারি ফেসি থাকে? ঘাস ফড়িং এর হৃদ প্রকোষ্ঠের ছিদ্রকে কি বলে? ঘাস ফড়িং এর রক্তকণিকাকে কি বলে? ঘাস ফড়িং এর সমগ্র দেহে একবার রক্ত প্রবাহ হতে কত মিনিট সময় লাগে? ঘাস ফড়িং এ হিমোলিম্ফের বৈশিষ্ট্যগুলো বলো। নিম্ন সোডিয়াম পটাশিয়াম অনুপাত, প্রধান শর্করার থাকে ট্রেহালুস, এই দুইটা শুদ্ধ, কম ইউরিক অ্যাসিড কথাটা ভুল, কথাটা কিনা? এরপরের প্রশ্নটা, ঘাস ফড়িং এর রক্তরসের জন্য প্রযোজ্য তিনটাই ঠিক আছে। বেশি ইউরিক অ্যাসিড, প্রধান শর্করা ট্রেহালুস, নিম্ন সোডিয়াম পটাশিয়াম অনুপাত। একটা চিত্র দেখা যাচ্ছে, সেখানে পি চিহ্নিত অংশটা কি? লারি, এলারি আর কি, অর্ধেকটা আমি বলে দিছি। এলারি। উদ্দীপক সম্পর্কে বলো। নিউরোজেনিক হার্ট পেরিকার্ডিয়াল সাইনাসে অবস্থান করে। আবারও চিত্র দেখা যাচ্ছে, সেই চিত্রে যেটা দেখা যাচ্ছে কি? লারি। এটা বারবার দিচ্ছে না, এলারি। উদ্দীপকের চিহ্নিত অংশটি কি? তুম পাঁচ আয়ে মুস্কুরায়ে तुमने न जाने क्या या मेरा दिल जाने ना होता है क्या कर रहा ये कुछ कुछ होता है। आसपास मन है ना, माशाल्लाह। একদম রিল্যাক্স হয়ে গেল না? এটা ভালো, এভাবে যাবো ইনশাল্লাহ সেকেন্ড ইয়ার। মাঝে মধ্যে ধর একটা ক্লাস বাঁচাইতে গিয়ে কি হয়ে যায়, পুরো অর্ধেকটা আবার টাইট হয়ে যায়, এরকম করার দরকার। বাবুরা এবার আসি, কয় মিনিট বাঁচছে? 5 মিনিট। অনেকের কথা আছে আমরা 5 মিনিট আগেই চলে যাবো, নো চলবে না, এরকম চলে যাওয়া চলবে। রক্ত সংবহন তন্ত্র মুক্ত হতে পারে। ঘাস ফড়িং এরটা কোনটা? প্রধান অংশ কয়টা? হিমোসিল, হেমোলিম পৃষ্ঠীয় বাহিকা। হেমোসিলে কয়টা পর্দা থাকে? প্রকোষ্ঠ কয়টা? হৃৎপিণ্ড কোনটাতে থাকে? পেরিকার্ডিয়াল, তার নিচে পেরি ভিসেরাল, তার নিচে পেরি। হৃদযন্ত্রের প্রকোষ্ঠ কয়টা? 60টা। অস্টিয়ানাম ছিদ্র কয় জোড়া? অ্যালারি ফেসি থাকে কয় জোড়া? সব তো ইজি, আর কি বলবো, ইজি না? মাশাল্লাহ, ঠিক আছে। তো তারও কয়েক মিনিট বাঁচছে, তেমন নোটিস নাই। তোমরা যদি বলো একটা কবিতা শোনাইতে পারে, তোমাদের বন্ধুদেরকেও শুনেছি এর আগে, বেশি শুনে, এরপরে ক্লাস শেষে যাবে। কবিতাটা লিখছেন নির্মলেন্দু গুণ। তোমরা গুণদাকে চিনো মনে হয় না? নির্মলেন্দু গুণ কবির চিনো না তোমরা? তাহলে আবার আমাকে ভুল বুঝবা, সেই জন্য। কবিতার নাম শুধু তোমার জন্য। তাহলে কথা বলবো না, কেমন? মন দিয়ে শোনো।
কতবার যে আমি তোমাকে স্পর্শ করতে গিয়ে গুটিয়ে নিয়েছি হাতে, সে কথা ঈশ্বর জানেন। তোমাকে ভালোবাসার কথা বলতে গিয়েও কতবার যে আমি সে কথা বলিনি, সে কথা আমার ঈশ্বর জানেন। তোমার হাতের মৃদু কড়া নাড়ার শব্দ শুনে জেগে উঠবার জন্য দরজার সঙ্গে চুম্বকের মতো গেঁথে রেখেছিলাম আমার কর্ণযুগল। তুমি এসে আমাকে ডেকে বলবে, এই উঠো, আমি আমি আর আমি এ কি শুনলাম। এমন উল্লাসে নিজেকে নিক্ষেপ করব তোমার উদ্দেশ্যে। কতবার যে এরকম একটি দৃশ্যের কথা আমি মনে মনে কল্পনা করেছি, সে কথা আমার ঈশ্বর জানেন। আমার চুল পেকেছে তোমার জন্য, আমার গায়ে জ্বর এসেছে তোমার জন্য। আমার ঈশ্বর জানেন আমার মৃত্যু হবে তোমার জন্য। তারপর অনেক দিন পর একদিনে তুমিও জানবে আমি জন্মেছিলাম তোমার জন্য, শুধু তোমার জন্য। ঠিক আছে, সময় আছে বলে গাইলাম, তোমরা কি মাইন্ড করে এগুলা? তোমাদের কথা আছে এরকম আরো গাইতে থাকি। হ্যাঁ, যাই হোক, আজকে আর না গাও, নদীর সময় পাইলে হেলাল হবে যেটা একটা গাইবো। থ্যাংক ইউ, আবৃত্তি করবো। থ্যাংক ইউ সবাইকে, দাদা বাবা।